প্রিয় দর্শক, দুঃখিত, আমাদের আগের লাইভটি আসলে কারিগরি ত্রুটির জন্য একটু সমস্যা হয়েছিল। প্রিয় দর্শক, আমাদের সাথে আজকে আমাদের স্টুডিওতেও সরাসরি যুক্ত আছেন অনলাইনে জনাব রেজাউল করিম খান চুন্নু, যিনি কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি এবং বাংলাদেশ জজ অ্যাসোসিয়েশনের 3বারের মহাসচিব এবং কিশোরগঞ্জ 1 আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপি থেকে। কেমন আছেন স্যার? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, আপনার কাছে আমাদের আজকে আসার আপনাকে সংযুক্ত করার উদ্দেশ্য হচ্ছে কিশোরগঞ্জ 1 আসনে দীর্ঘদিন যাবত আপনি মশাল মিছিল করছেন, সংবাদ সম্মেলন করছেন, আন্দোলন সংগ্রামে আপনি অটুট আছেন যে মনোনয়ন পরিবর্তন চান। আসলে দলীয়ভাবে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। চূড়ান্ত মনোনয়নের থেকেও কি আপনি আসলে মনোনয়নটা আপনাদের দিকে যাবে এমন প্রত্যাশা আসলে আপনার কতটুকু? কেন এমন করছেন আপনারা? আসলে দল সিদ্ধান্ত দিল, আপনারা সিদ্ধান্ত কেন মানতেছেন না? চূড়ান্ত বলে তো কোনো শব্দ নাই। যতক্ষণ পর্যন্ত মনোনয়ন দাখিল না হবে, মার্কা না দেওয়া হবে প্রার্থীকে, ততক্ষণ পর্যন্ত চূড়ান্তের বিষয় নাই। 1, 2, এই মনোনয়ন দেওয়ার পরেও বাংলাদেশের বিভিন্ন সংসদীয় এলাকায় প্রায় 50টির মতো আসন প্রার্থীদের পরিবর্তন করা হয়েছে। আমি তো আশাবাদী যে এটাও পরিবর্তন বিএনপি করবে, এই কারণেই যে বিএনপি চাইবে একজন যোগ্য প্রার্থী নির্বাচিত হোক, যাকে সংসদে কথা বলার যোগ্যতা থাকতে হবে, সামাজিক যোগ্যতা থাকতে হবে, রাষ্ট্রীয় যোগ্যতা থাকতে হবে। যে ব্যক্তিটি সংসদ সদস্য নির্বাচিত হবেন তিনি নিজেই যদি অশিক্ষিত মূর্খ হন, তাহলে জি হুজুর ছাড়া তার তো কোনো কিছু বলার থাকে না। একটা রাষ্ট্রে যদি অবদান রাখতে হয় তাহলে মানুষটাকে আইন পেশায় শিক্ষিত থাকতে হবে। অবশ্যই এর বাইরেও অন্যান্য পেশার লোকেরা যদি উচ্চ শিক্ষিত হয় সেখানে অবদান রাখতে পারে। আমি গত 20 বছর চাকরি ছাড়ার পর আমাকে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কিশোরগঞ্জে 1 আসনে মনোনয়ন দিয়েছিলেন 2007 সালে। সেই নির্বাচনটি জরুরি অবস্থা আসার কারণে হয়নি, আমি করতে পারিনি। তারপরে তৎকালীন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার একটি কালো আইন প্রণয়ন করে যে সরকারি কর্মকর্তারা চাকরি ছাড়া 3 বছরের মধ্যে নির্বাচন করতে পারবে না। সেই আইনের আওতায় 2008 সালের ডিসেম্বর মাসে বা 2009 সালে জানুয়ারিতে যে নির্বাচনটির ফলাফল হয়েছিল সেই নির্বাচনটি আমি করতে পারি নাই। 2014 সালে নির্বাচন করার জন্য প্রস্তুতি ছিল, কিন্তু আমাদের বিএনপি দল জোট নির্বাচনে যায় নাই বলে সেই নির্বাচনটি আমি করতে পারি নাই। তবে গত দীর্ঘ সময়ের স্বৈর শাসক যখন ছিল আওয়ামী লীগের, তখন দলের ঠিক দুর্যোগময় মুহূর্তে আমাকে কিশোরগঞ্জ সদর 1 আসন থেকে মনোনয়ন দেওয়া হয়েছিল এবং আমি এমনই একজন প্রার্থী ছিলাম যে 1-1.5 ঘন্টা সময়ের ব্যবধানে কিশোরগঞ্জ সদর 1 আসনের বাসিন্দাগণ, ভোটারগণ, সম্মানিত ভোটারগণ আমাকে প্রায় লক্ষাধিক ভোট দিয়েছিল। তারপরে গণনায় অনেক ছিঁড়ে ফেলে দেওয়ার পরেও আমার 70-80 হাজার ভোট ছিল। আমি একজন গুরুত্বপূর্ণ প্রার্থী ছিলাম। দলের পক্ষ থেকে আমাকে যে সুযোগ দেওয়া হয়েছিল সেটা বিপদময় মুহূর্তের সুযোগ দেওয়া হয়েছিল নির্বাচন করতে। আর এখন এমন একটা অবস্থান আছে যে দল আমাকে মনোনয়ন দিলে আমার বিপরীতে যেই দলের প্রার্থী হোক না কেন, নিশ্চিতভাবে লক্ষাধিক ভোটে আমার কাছে পরাজিত হবে। আমি আশাবাদী ছিলাম যে আমাদের দল আমার মনোনয়নটা বিবেচনা করবে। একজন সৎ, নিষ্ঠাবান, উচ্চশিক্ষিত, জ্ঞানী লোক সংসদে যাবে। আপনি আশা করেছিলেন ঠিক, কিন্তু দল আপনাকে দেয় নাই। কি কারণে দেয় নাই সে বিষয়টা আপনার বক্তব্যের মাধ্যমে আমরা জানতে পেরেছি। আপনারা আন্দোলন করেছেন, শরীফুল্লাহ আলমকে দোষারোপ করছেন যে উনি নাকি এটার মাস্টার মাইন্ড। এছাড়াও আপনি কিন্তু আজকেও মশাল মিছিলে যে একটি বক্তব্যের মাঝে বলেছেন যদি আগামীকালকে 2টা পর্যন্ত মনোনয়ন পরিবর্তনের আভাস না আসে তাহলে আপনি হরতালের মতো এবং
রেল লাইন অবরোধের মতো পদক্ষেপ এটা গ্রহণ করবেন? এটা আসলে এটা আমাদের সকল পর্যায়ের বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মীদের দাবি। আরো আগেই তারা এই দাবি উত্থাপন করেছিল যে তারা রেলপথ অবরোধ করতে চায়, সড়ক অবরোধ করতে চায়, হরতাল দিতে চায়। কিন্তু আমি একজন শৃঙ্খলাবোধ মানুষ বিধায় এ পর্যন্ত আমি কোথাও অবরোধ, রেল লাইন অবরোধ এগুলিতে যাই নাই। তবে আমি আশাবাদী ছিলাম যে দল একটা যৌক্তিক চিন্তা করবে। আর এখানে কিশোরগঞ্জে যে প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছিল, আপনি কিশোরগঞ্জের মানুষ হিসেবে নিশ্চয়ই জানেন যে একটা জাতীয় সংসদ সদস্য প্রার্থী হওয়ার আগে দল থেকে একটা জরিপ করা হয় কে কে প্রার্থী হচ্ছে। গত কয়েক বছরে যে জরিপগুলি দল থেকে হচ্ছিল, আমাদের বর্তমান প্রার্থী সেই জরিপের আওতায় ছিল না। কারণ গত 20শে সেপ্টেম্বরের পর তিনি যখন জেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন, এরপরে তিনি শরীফুল আলমের প্ররোচনায় তার একজন নিয়োজিত কর্মচারী হিসেবে কাজ করে বিদায় তাকে শরীফুল আলম নিজেই এখানে মনোনয়ন জোগাড় করে দিয়েছে। লোকজন বলে, দুষ্ট লোকেরা বলে, বহু অর্থর বিনিময়ে, খরচের বিনিময়ে নাকি এই মাজারুলকে মনোনয়ন দেওয়া হয়েছে। তো মাজারুলের সম্পর্কে আমি কোনো মন্তব্য করতে চাই না, তবে কিশোরগঞ্জের মানুষ তার সম্পর্কে খুব ভালো জানে। অনেক মন্তব্য করেছেন, উনি মূর্খ, ওনার আসলে যোগ্যতা নাই, উনি জামানত হারাবে, অনেক মন্তব্য করেছেন। এখন মন্তব্য করবেন না কেন? করেন, শুনি, জনগণ শুনুক যে আপনার আসলে না আমার কথা হচ্ছে যে লোকটা 20শে সেপ্টেম্বর আগেও আমাকে নিজে বলেছে যে আপনি নির্বাচন করবেন, আমাকে দলটা করার জন্য একটা সুযোগ করে দেন। আমি সেটাই তাকে দল করার সুযোগ দিয়েছি বলেই সে বিশ্বাসঘাতকতা করেছে, মিথ্যা কথা বলেছে, প্রতারণা করেছে, ষড়যন্ত্র করেছে আলমের সাথে মিশে কিশোরগঞ্জবাসীকে ক্ষতিগ্রস্ত করার জন্য। কারণ আলম চায় কিশোরগঞ্জকে ডিকন্ডিনেট করে ভৈরবকে একটা জেলা তৈরি করতে। সুতরাং তার আজ্ঞাবহ একজন কর্মচারী যদি এখানে মনোনয়ন দেয়া হয়, তাহলে হয়তো সে ফেল করবে, কিংবা পাশ করলেও তার কথায় উঠা বসা করবে। ওই লোকটাকে সে এমপি বানাতে চায়। অর্থাৎ ভাগ্য বিধাতা হয়ে দাঁড়িয়েছে এখন আলম। অর্থ কয়েকটা এনটিভিতে একটি নিউজ দেখেছি আমরা, যে আমরাও নিউজটা করেছিলাম যে আপনি স্বতন্ত্র থেকে নির্বাচন করবে যদি যদি দল আপনাকে মনোনয়ন না দেয়। এক্ষেত্রে আসলে আপনার মতামত? আমার বক্তব্য একটাই, আমি বিএনপি করি, বিএনপির জন্মলগ্ন থেকেই করি। আমি বিএনপির ছাত্র দলের প্রতিষ্ঠাতাদের অন্যতম একজন। সমগ্র জীবন জিয়াউর রহমানের আদর্শে আমি লালিত পালিত। আমি জিয়ার আদর্শ ছাড়া কোনো রাজনীতি কখনো করি নাই জীবনে। আমি শহীদ জিয়াকে পছন্দ করি, বেগম খালেদা জিয়াকে পছন্দ করি, আমাদের নেতা তারেক রহমানকে আমি পছন্দ করি। কিন্তু তাদেরকে কেউ মিথ্যা কান পড়া দিয়ে মিথ্যা কথা বলে আমার সম্পর্কে আজকের এই পরিণতি কিশোরগঞ্জের বাসীর ভাগ্যে আমি দেখতে পাচ্ছি। তবে আপনি যে কথা বলছিলেন যে সেটা হচ্ছে এই যে আমি সমগ্র কিশোরগঞ্জ সংসদীয় এলাকায় যেখানেই যাই সবাই আমার উপর চাপ প্রয়োগ করছে যেন কোনো অবস্থাতে আমি নির্বাচন ছেড়ে না যাই। কারণ যদি নির্বাচন ছেড়ে যাওয়ার ইচ্ছা পোষণ করি, তাহলে আমার সাধারণ কর্মীদের সাথে বিশ্বাসঘাতকতা হবে। আমি এখনো বলছি যে আমাকে যদি ধানের শীষ প্রতীক দেওয়া না হয়, যদি বিএনপির সকল পর্যায়ের তৃণমূলের নেতা কর্মীরা আমাকে নির্দেশ করে যে আমি জাতীয়তাবাদী একজন প্রার্থী হব, তাহলে আমি বাধ্য হব। কারণ আমি তো আমাদের কর্মীদেরকে ছেড়ে কোথাও যেতে পারবো না। আপনি এই তাপ সৃষ্টি করেছেন কিশোরগঞ্জ, যে আগামীকালকে আপনার 2টা পর্যন্ত যদি আসলে মনোনয়ন পরিবর্তন না হয়, তাহলে আপনারা সবাই মিলে, যেমন মাসুদ হেলালি সাহেব, বিবি খালেদ সাইফুল্লাহ সোহেল, আপনি সহ যারা আছেন, ঐক্যবদ্ধভাবে এই নির্বাচনকে, মাজারুল ইসলামকে প্রতিহত করবেন, এমন একটি বক্তব্য আজকে আপনি বলেছেন। সব মিলে আপনি থাকবেন, বিবি খালেদ সাইফুল্লাহ সোহেল, মাসুদ হেলালি, মাজহারুল ইসলাম, সেই সাথে আপনারা কি মনে হয় যে ধানের শীষ বা আপনারা যারা বিএনপি করেন
বিএনপির মধ্যকার যদি আপনার কিশোরগঞ্জ 1 আসন হারিয়ে যায়, যে জামাত ইসলামের 8 দলীয় জোট, এরা যদি মাঝখান দিয়ে আপনার প্রবেশ করে ভোটের হিসাবে তারা এগিয়ে, আপনাদের তো মানে তাহলে এটা আমি বিএনপি এই আমি জায়গায় বিশ্বাস করি আপনার কথা আমি বুঝতে পারছি। আমি বিশ্বাস করি জামাতের সব জোট এবং এই মনোনয়ন যদি ধানের শীষ এই মাজারুলের পক্ষেই থাকে, তারপরও এই সমস্ত লোকেরা মিলে, সমস্ত প্রার্থীরা মিলে যতটা ভোট পাবে তার দ্বিগুণ ভোট আমি পাবো নিশ্চিতভাবে, ইনশাআল্লাহ। কারণ আমি জাতীয়তাবাদী দল করি, জাতীয়তাবাদী দলের আদর্শের সমস্ত নেতা কর্মীরা, তৃণমূল নেতা কর্মীরা আমাকে তাদের প্রার্থী হিসাবে, এই দলের প্রার্থী হিসাবে ঘোষণা করবে, এবং আমি বাধ্য হয়ে দলের প্রার্থী কিন্তু অন্য মার্কায় মনোনয়ন করতে বাধ্য হবো, নির্বাচন করতে বাধ্য হবো, আবার আর কোনো উপায় থাকবে না। পরিষ্কার, জনগণ বুঝতে পেরেছে কিশোরগঞ্জ 1 আসনের মানুষ, যেহেতু নিউজটাও হয়েছিল আপনি স্বতন্ত্র করবেন কিনা। তাহলে আজকে পরিষ্কার, আগামীকালকে কিন্তু মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ। আপনি মনোনয়ন আজকে ফর্ম কিনেন নাই, আগামীকালকে কিনে আগামীকালকে জমা দেবেন? করবো, এটা করার 1 ঘন্টার বিষয়। আর আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি যে শরীফুল আলমের একটি বক্তব্যকে আপনারা প্রত্যাহার করতে বলছেন, যে বক্তব্যটি আপনি জানেন যে উনি বলেছেন যদি নির্বাচিত হন তাহলে ভৈরববাসীকে ভৈরব জেলার একটা আলাদা জেলা করবেন। হ্যাঁ হ্যাঁ, এই বিষয়ে আসলে আপনার বক্তব্য আমাদের মাধ্যমে জনগণকে একটু বলে ভালো হয় আর কি। না, আপনি কি চান? যে মানুষটাকে আমরা বিশ্বাস করে কিশোরগঞ্জের দলের দায়িত্ব দিয়েছিলাম, কিশোরগঞ্জ জেলার সভাপতি করেছিলাম, আমরা আশা করেছিলাম ওই মানুষটা কিশোরগঞ্জ জেলার সকল মানুষের পক্ষে কাজ করবে। কিন্তু যখন দলীয় পদের অধিকারী হওয়ার পর ষড়যন্ত্র করে একটা বড় জেলা কিশোরগঞ্জকে দ্বিধা বিভক্ত করতে তার মনোবাসনা প্রকাশ করেছে, সেটাকে আমাদের প্রতিবাদ করতে হবে। কিশোরগঞ্জবাসী অবশ্যই প্রতিবাদ করবে এবং এই সকল কাজের অনাহত যে কাজগুলি তাই সে করতে চাচ্ছে তার প্রতিরোধ করবে। এই জন্য কিশোরগঞ্জবাসী তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। আজকে প্রায় 22-23 দিন যাবৎ জেলার সভাপতি, অথচ সে কিশোরগঞ্জ জনগণের চাপে আসতে পারে না। এটা লজ্জাজনক, দুঃখজনক যে জেলার সভাপতি সেই জেলায় এসে তার অন্যান্য নেতৃবৃন্দের সাথে একত্রে মনোনয়ন পত্র কিশোরগঞ্জ জেলা সদরে দাখিল করবে, অথচ সে সাহস পায়নি বলে আজকে কুলিয়ারচরে দাখিল করেছে বলে আমরা দেখলাম। কিশোরগঞ্জ আসতে সাহস হয় না। আমরা এমন শুনেছি যে টোকের কাছে, পাকুন্দিয়ার কাছে, দূরত্ববর্তী এলাকা থেকে ফোন করে পুলিশ প্রশাসনকে বলে আমি আসতে চাই, পুলিশ প্রশাসন বলে আমরা দায়িত্ব নিতে পারবো না, কারণ সমস্ত জাতীয়তাবাদী দলের তৃণমূলের নেতা কর্মীরা একাট্টা হয়ে তাকে প্রতিরোধ করবে। আপনাকে কিশোর ঢাকায় স্বদেশ প্রত্যাবর্তন করলো তারেক রহমান, এই ক্ষেত্রে আপনারা যে বেঞ্চটা, আপনি সহ বিপি কলেজ কেউ দেখা গিয়েছে, তো মাসুদ আলী, আপনি, তারা আপনাদেরকে এই জায়গায় উপস্থিত দেখা যায়নি, এই নিয়েও তারা মানে আপনারা যে বিরোধী এখন তো আছে যারা, আমার কথা শুনেন, আমার মতো পদমর্যাদার লোক রাস্তায় গিয়ে বসে থেকে আমি তারেক রহমানকে স্বাগত জানাবো এরকম মনোবৃত্তি আমি পোষণ করি না। তবে আমি ছবি তুলে দেখাইতে হবে সেটাও মনোবৃত্তি পোষণ করি না। আমি আমার নেতাকে স্বাগত জানানোর জন্য অবশ্যই ছিলাম, রাস্তার পাশেই ছিলাম, হয়তো আমি ছবি তুলে নাই, কাউকে ছবি দেই নাই, এর বাইরে তো কোনো কথা থাকতে পারে না। আপনাদের যাতায়াতে একটা বাস কে মানে অ্যাটাক করা হয়েছে, এই বিষয়ে আসলে বিষয়টা পরিষ্কার করবেন আসলে কেন? আমরা শুনছি এখানেও ষড়যন্ত্র ছিল। শরীফুল আলম নরসিংদী এলাকার কাছাকাছি আমাদের কিশোরগঞ্জের এই বাসটা পৌঁছার পরে তার লোক দিয়ে আমাদের লোক যাতে তাকে, আমাদের নেতা তারেক রহমানকে স্বাগত জানাতে না পারে এই জন্য আক্রমণ করে বহু লোককে হতাহত করেছে এবং এখনো অনেকে হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমরা দোষারোপ করছেন যে উনি করছে, অভিযোগ করছেন। আমি শুনেছি, আমি তো সেখানে ছিলাম না।
ঠিক আছে। আপনার গতকালকের আগের দিন আপনাদের এক মশাল মিছিলে একজন নেতা নিহত হয়েছে, এরপরেও কিন্তু আজকেও মশাল মিছিল হয়েছে। আসলে এই মশাল মিছিল আর এই ঝাড়ু মিছিল সব মিলে আসলে জনগণ আপনাদেরকে খুব ভালো চোখে দেখছে তেমন নয়, কিন্তু জনগণের উদ্দেশ্যে আপনি কি বলবেন যে আসলে জনদুর্ভোগের আমি বিষয়টা আমি কিভাবে এড়িয়ে যাবেন? জনদুর্ভোগ মানুষের কল্যাণের জন্য, মানুষের দাবি আদায়ের জন্য রাষ্ট্রের কাছে যখন আমরা যে কোনো কথা পেশ করি, তখন জনগণের কষ্ট হবে, এটি স্বাভাবিক। আর কষ্টের পরেই তো জনগণের মুক্তি আসে। এটা তো জনগণের, যদি স্বাধীনতার যুদ্ধে আমরা লিপ্ত না হইতাম, শেখ মুজিবুর রহমানের ভাষণ না হইতো, যদি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা না দিতেন, তাহলে তো আর বাংলাদেশের স্বাধীনতা হইতো না। তখনও তো জনদুর্ভোগ হয়েছে। একটা কল্যাণের জন্য একটা জনদুর্ভোগ হয়, এর জন্য আমরা দুঃখ প্রকাশ করি, মানুষের কাছে বলি যে আমরা তো এই জনদুর্ভোগ করার জন্য আজকের এই আন্দোলন করছি না, জনগণের কল্যাণ করার জন্য আন্দোলন করছি। আপনি যদি মাজহারুল ইসলাম ছাড়া যেমন অন্য যারা মনোনয়ন প্রত্যাশী ছিল তাদের মধ্যে যদি একজনকে দেওয়া হতো, তাহলে কি আপনি মেনে নিতেন? না মানার কারণ তো দেখছি না। তো একমাত্র মাজহারুল ইসলামই অযোগ্য বলে আপনার চোখে বা অযোগ্য আপনাদের চোখে? অবশ্যই। এই আমলে একটা এসএসসি পাস করা চাঁদাবাজ লোক যদি কিশোরগঞ্জে জনপ্রতিনিধি হয়, তাহলে ঘরে ঘরে চাঁদা তোলার জন্য সে লোক তৈরি করবে, নিশ্চিত। তাহলে আপনাদের এখনো এখনো বিএনপির শোনা লোককে যায়। চাঁদাবাজি করবে আপনি সাক্ষী দিচ্ছেন বা এটা পরিষ্কার করছেন যে আপনাদের বিএনপির আমি লোক জোর গলায় চাঁদাবাজি সাক্ষী দিচ্ছি, এরা বিএনপির শত্রু। এরা বিএনপি নামক এমন একটি রাজনৈতিক দলের শত্রু। এরা এই দলকে জনগণের কাছে ক্ষতিগ্রস্ত করার জন্যই, তাদের নিজের স্বার্থ হাসিল করার জন্য এই দলের নামে অপকর্মগুলি করে যাচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই সবসময়। এটা আপনার আক্রোশে টুসে মানুষ ধারণা করছে যে আপনি আক্রোশ, বলছেন। আপনি আপনি আমি যদি প্রশ্ন করি, আমি যদি আপনাকে প্রশ্ন করি, বর্তমান সাধারণ আমি যদি সম্পাদক আপনাকে প্রশ্ন করি, আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনার প্রশ্নের মতো করে, যে মাদরুল ইসলামের আয় রোজগারের পথ কি? সে জীবন ধারণ করে রাজকীয় ভাবে বেনসন সিগারেট খায়, বাড়ির বাজারে সবচেয়ে বড় মাছ কিনে খায়, বড় বড় মুরগি কিনে খায়, হ্যাঁ, রাজকীয় ভাবে রাজনীতি করে খরচ করে, টাকার আয়ের উৎসটা কোথায়? এই জন্য কি আপনি চাঁদাবাজ বলতে পারেন? অনেক অনেক চাঁদাবাজি মানুষ আছে। আমি তো বলি না। কিশোরগঞ্জ শহরের আবাল বৃদ্ধ বনিতা সাধারণ মানুষ সকলেই তাকে চাঁদাবাজ হিসেবে চিহ্নিত করেছে এবং চাঁদাবাজ হিসেবেই জানে। আমার বলা না বলার কিছু আসে যায় না। আপনি যা করবেন জনগণ তা দেখবে এবং তা বলবে, প্রতিফলন ঘটবে, এটাই স্বাভাবিক। তাহলে আমরা আজকে আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমরা এই বিষয়টি জানতে পারলাম যে আপনি যদি মনোনয়ন পরিবর্তন না হয় তাহলে আপনি স্বতন্ত্র নির্বাচন করবেন, সেই সাথে শরীফুল স্বতন্ত্র আলমকে। নির্বাচনের কথাটা আপনি এভাবে আমি বলছি না। আমি বলছি জাতীয়তাবাদী আদর্শের সকল তৃণমূল নেতা কর্মীরা আমাকে দলের পক্ষে অন্য মার্কায় নির্বাচন করাবে, আমি করব। এই সময় তো আপনার দল আপনাকে সাংগঠনিক ব্যবস্থা নিবে, তখন তো আপনি আসলে আমি বিএনপিতে থাকতে পারেন। আমার তো সংগঠনে কোনো পদই নাই, কি ব্যবস্থা নিবে? এই সংগঠনে আমার কোনো পদ নাই, কোনো পর্যায়ের কোনো পদ নাই, কি ব্যবস্থা নেবে? বলে যে দুই চোখ নাই, ভালোভাবে দেখেন, ওই রকম। আহ, তারপরেও আপনার যেহেতু আপনি জাতীয়বাদী দল নিয়ে কথা বলেছেন, যে জাতীয়বাদী আদর্শের থেকে আপনাকে আদর্শের বহির্ভূত আমি রাখার চেষ্টা আদর্শের লোক, আমি সারা জীবনে জাতীয়তাবাদী আদর্শের লালন করব। আমি আমার নেতা তারেক জিয়াকে মানবো। তারেক জিয়াকে যারা ভুল বুঝে এই অপকর্মটা করেছে তাদের শাস্তি চাইবো আমৃত্যু। আপনি আসলে আরেকটি বক্তব্য দিয়েছিলেন, এই প্রশ্নটি আমাদের শেষ প্রশ্ন, আপনার সময় আর নষ্ট করব না। বিষয়টি হচ্ছে আপনি বলেছিলেন যে যদি 25-26 তারিখের ভিতরে যদি মনোনয়ন এর পরিবর্তন না হয় তাহলে বাংলাদেশ থেকে কিশোরগঞ্জকে আলাদা করে দেবেন। গুরুদার সরকারি কলেজের মুক্ত মঞ্চে বলেছিলেন। আসলে মানে এই বিষয়ে আসলে আপনি ওই সময় কি মানে যে একটা উদাহরণ বাংলাদেশ থেকে ভূমিকা। কিশোরগঞ্জকে আলাদা করব এমন কথা বললে রাষ্ট্রদ্রোহী কথা হবে। আমি বাংলাদেশ যুদ্ধ করে নিয়ে এসেছি। আমি জিয়াউর রহমানের জেট ফোর্সের একজন সৈনিক।
আমি জিয়াউর রহমানের সাথে স্বাধীনতা যুদ্ধ করেছি বাংলাদেশের জন্য। বাংলাদেশকে কিশোরগঞ্জ থেকে আলাদা করব এমন চিন্তা আমার মাথায় কোনো সময় ঢুকবে না, ঢোকার প্রশ্নই আসে না। বরঞ্চ বলছি এই কথা যে বাংলাদেশ থেকে কিশোরগঞ্জকে উন্নত করার সকল ব্যবস্থা গ্রহণ করব। আপনি গুরুদেব সরকারি কলেজে আপনার যে বাংলাদেশকে মোমবাতি কিশোর বাংলাদেশের মধ্যে কিশোরগঞ্জকে হুম ওই সময় বলছি যে বাংলাদেশের মধ্যে কিশোরগঞ্জকে একটি আলাদা উন্নত জেলা হিসেবে আমি প্রতিষ্ঠিত করব। আমাদের সোশ্যাল মিডিয়া ভিডিওটা আসলে ঘটছে, মানুষ দেখছে, জনগণ সব বিচার বিশ্লেষণ করবে। আমরাও আশাবাদী যে শান্তি শৃঙ্খল বা একটা ভালো এক সাথে জনগণের উন্নয়নের সাথে বিএনপি ভালো একটি সিদ্ধান্ত নিবে কিশোরগঞ্জ 1 আসনের জন্য। আর আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। ধন্যবাদ। তবে আমি আপনাকে একটা কথা বলি, আপনার প্রশ্নগুলির মধ্যে শুধুমাত্র নেগেটিভ শব্দগুলিকে উঠাই নিয়ে এসে আমাকে প্রশ্ন করলেন, কিন্তু কোনো পজিটিভ কথাগুলো আমি বলেছি দীর্ঘ সময়, সেগুলোর একটা প্রশ্ন আপনি উত্থাপন করেন। আপনাকে প্রশ্ন করি আপনার যে বিষয়টা হচ্ছে যে আপনি আসলে আমাদের বার্তাবাহক কিশোরগঞ্জের মধ্যকার, আপনি কিশোরগঞ্জ 1 আসনের মানুষ জনসাধারণকে বলুন যে আসলে আপনি কি করতে চান কিশোরগঞ্জ 1 আসনের মানুষের জন্য। আমি একটা কথা বলি, 1954 সাল থেকে 2026 সাল পর্যন্ত কিশোরগঞ্জের যারা সংসদ সদস্য হয়েছেন তারা অত্যন্ত সম্মানিত লোক ছিলেন, আমি স্বীকার করি। তবে আপনি খুঁজে বের করে দেখুন আমার সমপরিমাণ উচ্চ শিক্ষিত লোক এই আসনে কে কে জাতীয় সংসদ সদস্য হয়েছিলেন এবং তাদের সামাজিক মর্যাদা কি ছিল এবং রাষ্ট্রে তারা উচ্চ পদে থেকে কিশোরগঞ্জবাসীর জন্য কি অবদান রেখেছিল। আমি কিশোরগঞ্জকে মুক্ত করার জন্য যুদ্ধ করতে গিয়েছি। আমি কিশোরগঞ্জবাসীর জন্য যে যখন আমার কাছে গিয়েছে কোনো দলের চিন্তা করি নাই, মানুষের কল্যাণের জন্য আমি সব সময় কাজ করেছি। আমি দীর্ঘ 2022 সাল পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে চাকরি করতে পারতাম, অথচ এই সুখ শান্তি রেখে 2006 সালে আমি চাকরি ত্যাগ করে মানুষের কল্যাণের জন্য আমি আজ অবধি কাজ করছি। সুতরাং আমার স্যাক্রিফাইসের সাথে অন্য মানুষের স্যাক্রিফাইস কিন্তু আপনি কেউ তুলনা করতে পারেন না। আমার ত্যাগের সাথে অন্যের ত্যাগ মিলবে না। আমি আর্থিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছি, কারণ আমার যে শিক্ষা, আমার যে জ্ঞান, আমি আইন পেশায় যদি থাকতাম আমি লক্ষ লক্ষ টাকা উপার্জন করতাম, বরঞ্চ বিপরীতে মানুষের কল্যাণ করতে গিয়ে আমি আমার লক্ষ লক্ষ টাকা খরচ করেছি মানুষের কল্যাণের জন্য। আর অন্যরা যাদের কথা বলছি তারা রাজনীতি করছে তাদের নিজেদের কল্যাণের জন্য। আমার আর তাদের মধ্যে ব্যাসকমটা হচ্ছে এখানে, ব্যবধানটা এখানে, অন্য কোনো কিছু না। যে আপনি ঢাকার অ্যাসোসিয়েশন স্পেশাল জজ ছিলেন, সেটাতে আপনি উচ্চ শিক্ষিত মানুষ, এই সম্পর্কে মানুষ আসলে তৃণমূল পর্যায়ে পর্যন্ত জানে। এই বিষয়টা আসলে যোগ্যতার ক্ষেত্রে আপনাকে বিএনপি 2 বার মনোনয়ন দিয়েছে। ভিপি খালেদা সোহেলও সেই সময় ছিল। ইদানিং আপনি অভিযোগ করতেছেন যে শরীফ আলমের জন্য পাননি। আসলে এইসব রাজনৈতিক বিষয়ে আপনাদের আমার চেয়ে ভালো ধারণা, কারণ আপনি একজন রাজনীতিবিদ। ভালো আমি কথা বলি, মানুষের পারিবারিক পরিচয় অনুযায়ী মানুষ কর্ম করে। আপনারা খুঁজে বের করবেন যে শরীফুল আলমের পারিবারিক পরিচয়টা কি ছিল। আমি ছোট করে বলতে চাই না, তার বাবা ব্যবসা শুরু করছে কোথা থেকে, কি ব্যবসা করত, কত টাকা উপার্জন করত, আজকে শরীফুল আলম কিভাবে কোন পন্থা অবলম্বন করে এত এত শত কোটি টাকার মালিক হলো, সিআইপি হলো, নিজেকে ঘোষণা দিল, সেগুলো কিন্তু রাষ্ট্র এখনো জানতে চায় নাই, তবে সময় হলে জানতে চাইবে। না, উনি তো বলে স্বীকার করেন। উনি দলের জন্য পরিশ্রম করেছেন, দীর্ঘদিন দলের জন্য কাজ করেছেন। এখন আপনাদের যে অভিযোগগুলো, সেই অভিযোগগুলো আসলে সামনে এনে জনগণের উপকারের জন্যই আসলে আপনারা করা উচিত। আর শুনুন, আমি বলি, কোন পরিশ্রমের কথা যদি বলেন, আমরাও পরিশ্রম করেছি। আমার এই বয়সেও এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে বহু মিছিল, মিটিং, পুলিশের সাথে দ্বন্দ্ব, সমস্ত কিছু আমি করেছি। দলের জন্য আমি অনেক ত্যাগ করেছি। কিন্তু এই কথাগুলো কি
আমার নেতার কাছে তারা না পৌঁছে এই শরীফুল আলম উল্টা করে পৌঁছেছে, যার কারণে সে ভাবছে যে এখানে যদি তার আজ্ঞাবহ একজন এমপি হয়, যদি হয়, হতে তো পারবেই না, তাহলে কিশোরগঞ্জের আধিপত্য তার কাছে থাকবে। আর যদি না হয় তাহলে কিশোরগঞ্জে খোলা জায়গা, তার ভৈরব থেকে এখানে তার প্রতিনিধিত্ব করবে, আধিপত্য থাকবে। সে অনেক বেশি একসাথে চেয়েছিল, কিন্তু আল্লাহ কি হঠাৎ করে সব বেশি কিছু দিয়ে দেয়? এটা হয়? এটা হতে পারে না। নিজের অবস্থানকে বিবেচনা করতে হবে। শুধু টাকা দিয়ে অবস্থান হলে কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হতে যেত না বা প্রফেসর হতে যেত না। তাহলে গিয়ে ওই সাবানের ফ্যাক্টরি খুলতো সবাই একটা করে, আর ওই কোটি কোটি টাকার মালিক হইতো। জুতার ফ্যাক্টরি খুলতো, কোটি কোটি টাকার মালিক হইতো। আপনি কিশোরগঞ্জ উড়াল সেতু করবেন, আপনি একটা বিষয় আসলে এই উড়াল আমি আমি সেতুটা। আমি যদি খেয়াল করবেন কথাগুলি, আমি সব সময় বলছি, জি, এখনো বলছি, আমি যদি সরকারের পক্ষে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হতে পারি, তাহলে অবশ্যই এই রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের লোকজনের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে বিদায়, এবং জাইকার প্রধানের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে বিদায় আমি সরকারের সংসদ সদস্য হিসেবে আমি এই কাজগুলি করতে পারবো নিশ্চিত। এখনো বলছি, আমাকে মনোনয়ন দিক, সরকার গঠন করুক, আর সরকারে আমি থাকি, এবং দেশি বিদেশি ঋণ এনে আমি যা বলেছে সেই কাজগুলি করতে পারবো নিশ্চিত ভাবে। কিন্তু আজকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, কথাটা শেষ করি, তিনি ওই সকল লোকের সাথে সাক্ষাৎ করতে হলো এমপি, বাইরে 2 ঘন্টা দাঁড়ায় থাকতে হবে, তারপরে যাবে। কিন্তু যাদের কাছে আমি যাই, তারা আমাকে স্বাগত জানানোর জন্য দাঁড়ায় থাকে। তার মধ্যে আর আমার মধ্যে পার্থক্যটা এতটুকু। সবার সবার নামে এক দুইটা মামলা আপনার এই বিএনপি করতে গিয়ে, আপনার নামে আসলে মামলা নাই, আপনি জেলে যায় না, এই বিষয়টা কি পরিষ্কার করুন। কেন আপনার সাথে এমন হলো? আমার সাথে বলে আমার সাথে মামলা নাই, কে বললো আপনাকে? অনেকেই বলে যে আপনার মামলা নাই। অনেকে তো অনেক কিছু বলে, অনেকে তো নিজেকে রাজাও বলে, পাগলও নিজেকে রাজা বলে, রাস্তাতে হাঁটে ন্যাট বলে আমি রাজা। কি রাজা? আমার বিরুদ্ধে মামলা করেছে তো। আমার কথা শুনেন, আমার বিরুদ্ধে কিশোরগঞ্জ থানায় মামলা করেছে, তখন ওসি ছিল মোশাররফ। এই মামলা করার কারণে যখন মামলাটা দাখিল হয়, তখন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসা করেছিল যে উনাকে যে আসামি করা হলো, এই এজাহারের গর্বে উনার অপরাধটা কি জানতে চাই, কারণ উনি একজন সিনিয়র জেলা জজ। উনি এত বড় দায়িত্ব থেকে দায়িত্ব জ্ঞানহীন ভাবে কোনো পুলিশের উপর আক্রমণ করবে, মানুষের সম্পদ নষ্ট করবে, সেটা তো কোনো অপরাধের মতো এজাহার আমি দেখছি না। সুতরাং তাকে আসামি করা হলো কেন? জবাব দিতে গিয়ে মোশাররফ বলছিল উপরের নির্দেশে। তো উপরটা কে বলেন, নাম বলেন, আমি নোট করি। তখন আর উপরের নাম বলতে পারলো না, বোধহয় এসপি কে দিয়ে তখন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট টেলিফোন করে বলছে যে একজন দামি লোকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে, আপনি এটা প্রতিকার না করলে আদালত থেকে প্রতিকার করা হবে। তখন বাধ্য হয়ে মোশাররফকে হোসেনপুর থানায় বদলি করে দেওয়া হয়েছিল। এবং ঠিক আছে। ওই মামলা থেকে আমার পক্ষে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছিল। সুতরাং মামলা হয়েছে, কিন্তু পরবর্তীতে যারা অফিসার ইনচার্জ হিসেবে বা এসপি হিসেবে আসছিল, তারা আমি কি অপরাধ করেছি, এরকম কোন গুরুত্বপূর্ণ অপরাধ করেছে কিনা খুঁজে বের করতে চেষ্টা করেছে এবং মামলা দিতে চেষ্টা করেছে, কিন্তু পারিনি। আমি এমন কাজ করি না বলি। মাজহারুলের নামে তো কোনো মামলাই হয় নাই। আমি বলি যে মাজহারুলের বিরুদ্ধে তো কোনো মামলাই হয় না, একদিনের জন্য জেলেও যায় নাই। এখন আপনি কি বলবেন? কার সাথে যোগাযোগ ছিল? আমি তো সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ছিলাম, আমি বিচারক ছিলাম, আমার বিরুদ্ধে মামলা করা কঠিন কাজ। কিন্তু সে একটা রাস্তার লোকের মতো, তাকে বিরুদ্ধে মামলা হলো না কেন? সে তার আওয়ামী লীগের নেতাদের বাড়িতে ঘুমাইতে পারতো রাত্রে, তাই না? এটা সবাই জানে শহরে। আর আপনাদের আরেকটা বিষয়, এই বিষয়ে পরিষ্কার হলাম। আরেকটা বিষয় হচ্ছে আপনার মিজানুর রহমান মিজান, যে আপনার মনোনয়ন বাতিলের মিছিলে গিয়ে মৃত্যু হলো তার। আসলে এই বিষয়ে একটু আমরা যেটা শুনতেছি যে আসলে এটা খতিয়ে দেখা হবে, এই বিষয়টা আসলে কি, আপনারা কি এখানে অন্য কিছু দেখছেন? হার্ট অ্যাটাকেই মারা গিয়েছিল না অন্য? আমি 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 শুনেছি যে মিজান
হার্ট অ্যাটাকে মারা গেছে। বিষয়টা জানার জন্য আমি হসপিটালে নিজে যাই, ডাক্তারকে জিজ্ঞাসাবাদ করি, ডাক্তার বলছে হার্ট অ্যাটাকে মারা গেছে। কিন্তু মিজান কিছুদিন আগেও আমাকে বলেছিল যে আমাকে অপর পক্ষ থেকে জীবন নাশের হুমকি ধমকি দেওয়া হয় যাতে করে আমি মিছিলে অংশগ্রহণ না করি। সে হয়তোবা ধারণ করতে পারে না এই কথাগুলি, ভয় ভীত ছিল, সে কারণে মিছিলে আসছিল। ওই ভীতির কারণে হয়তোবা হার্ট অ্যাটাক করতে পারে এবং মরতে পারে। হার্ট অ্যাটাকে মারা গেছে, এটা সত্য কথা। কিন্তু হার্ট অ্যাটাকের আগেই তো সে আমাকে বলেছিল যে আমাকে তো থ্রেট করা হচ্ছে জীবন নাশের, আমি কি মিছিলে কিভাবে আসবো। একটা সাধারণ মানুষকে যদি থ্রেট করা হয়, সে ভয়ে হয়তো অনেক সময় হার্ট অ্যাটাক করতে পারে, হয়তো এই কারণে করতে পারে। তাহলে এই বিষয়ে আসলে আপনাদের কি কোনো পদক্ষেপ নেওয়ার চিন্তা ভাবনা আছে কিনা? আমি পদক্ষেপ নেওয়ার তো কোনো মালিক না, তার পরিবার থেকে যদি কিন্তু পদক্ষেপ নেয়। আপনাদের পক্ষে আপনাদের মিছিলে যুক্ত হয়েছিলেন তিনি। হ্যাঁ, সে তো জাতীয়তাবাদী আদর্শের লোক, সে তো ওই ওয়ার্ড কমিটির সহসাধারণ সম্পাদক, তো মিছিলে আসবেই। তৃণমূলের সব নেতা কর্মীরা আছে, আজকেও হাজার হাজার নেতা কর্মীরা তৃণমূলের মাজারের বিরুদ্ধে এই শহরে, সারা শহরে মশাল মিছিলে প্রদক্ষিণ করেছে, করে নাই? আপনারা দেখেন না এটা? ধন্যবাদ, ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনাকে ধন্যবাদ। তবে আমি আপনাকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে কি, সাংবাদিকতা এমন একটা পেশা, যে পেশা দিয়ে দেশের মানুষের সবচেয়ে বেশি কল্যাণ করা যায়। আবার এই সাংবাদিকতারাই এমন কাজ করতে পারে যে একটা দেশের অনেক ক্ষতি হয়ে যায়। আপনারা যে প্রশ্নগুলি করেন সেগুলি আমি গ্রহণ করেছি, কিন্তু কিছু ভালো কথা বলেছি, সেটার প্রশ্ন যদি করতে পারতেন উত্তরটা আমি দিতে পারতাম, আপনি তা বলেন না এবং দেনও নাই। আসলে আমাদের বর্তমানে যে অবস্থান আপনাদের কিশোরগঞ্জ, এই বিষয়ে আমরা জানতে চেয়েছিলাম, আসলে জনগণকে পরিষ্কার করতে চেয়েছিলাম। আসলে আমরা আমাদের প্রশ্ন পেয়ে উত্তর পেয়েছি, জনগণ হয়তো আশা করি উত্তর পেয়েছে যারা আমাদের সাথে যুক্ত ছিল। আপনি কি জানেন যে এই শহরের যারা রাস্তাগুলি আছে, রাস্তাগুলিতে আজকে যাদেরকে বসিয়ে দিয়ে রাস্তার দুই পাশে ভ্যানের উপর মার্কেট করেছে, এদের জন্য কিশোরগঞ্জের সাধারণ ব্যবসায়ীরা প্রতিবাদ করেছে যে এগুলি মাজারের ইন্ধনে হয়েছে এবং তার কাছ থেকে চাঁদা দিতে হয়। এটা জানেন আপনি? কিশোরগঞ্জের সকল পর্যায়ের ব্যবসায়ীদের কথা, এক নাম্বার। দুই নাম্বার, আপনি কি জানেন কিছুদিন আগে শ্রমিক দলের একটা সম্মেলন হয়েছে, সেখানে মানে একটা মেকানিজম করে একটা লোককে সে সভাপতি করেছে এবং সমস্ত শ্রমিক নেতারা তার বিরুদ্ধে গিয়ে এইগুলো অভিযোগ পেয়েছি। আমরা যদি কোনো সময় সুযোগ হয় জনাব মাজহারুল ইসলামকে আমরা সরাসরি জিজ্ঞেস করার চেষ্টা করব অথবা জানার চেষ্টা করব আমাদের দেশে বাংলাদেশের কোনো অপরাধ করেছে বলে আদালতে স্বীকারোক্তি করে আমি দেখি নাই। আদালতে করে না, বিচারের আমলে করে না, করে পুলিশের পিটুনিতে ম্যাজিস্ট্রেটের কাছে করে, তারপরে আবার রিট্রাক্ট করে বিচারের সময় যে না আমি এটা বলি না, আমার পিটাই বলেছে। কিন্তু দোষী লোকটি কখনো যখন বিচার হয় তখন আদালতকে বলে আমি দোষটা করেছি। মাজহারুল কি বলবে? না, আপনাদের অভিযোগ এইগুলো সরাসরি অভিযোগ, শুধুমাত্র অভিযোগ। আমার অভিযোগ না তো, আমি তো আমাকে তার সাথে আমার কোনো তুলনা করতে চাই না। আমি আমার সাথে তার কোনো তুলনা করতে চাই না। হয়তোবা সে আমার চেয়ে অনেক জ্ঞানী হইতে পারে, হয়তোবা সে আমার চেয়ে অনেক ধনী হইতে পারে, হয়তোবা আমার চেয়ে সে অনেক 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 বড় নেতা হইতে পারে, কিন্তু আমি আমার বিবেচনায় তাকে কোথাও যোগ্য বিবেচনা করি না। আপনি তো বলেছেন আপনি তো ওই কথা বলেছেন, খেলবো কার সাথে, খেলার মতো তো লোক দেখি না আসলে। না, আমি দেখি না তো। আপনি বলেন, আপনি কি দেখেন? আপনি দেখেন? আপনি নিরপেক্ষ কথা বলেন আমার সাথে। আপনি দেখেন, বলেন, কথা হাসবে, হাইসা উড়াইবেন না। আপনি কি দেখেন? আমি আপনাকে সরাসরি সাপোর্ট করতে পারি। আপনি যদি কিশোরগঞ্জের মানুষের কল্যাণ চান,
কিশোরগঞ্জের মানুষের ভালো চান, কিশোরগঞ্জের মানুষের জন্য কাজ করতে চান, কিশোরগঞ্জের মানুষের পক্ষে কথা বলতে চান, তাইলে আপনি বলেন যে কার সাথেই খেলতে পারতাম যদি জাতীয়তাবাদী দলের ধানের শীষের মনোনয়নটা আমাকে দিত? আপনি কাকে ভোট দিতেন? আমি আমি এই মুহূর্তে এই কথা আমি এই প্রশ্নের উত্তর দিতে পারতেছি না, দেবেন কিন্তু না আপনি, কারণ এটা বৈধ প্রশ্নের উত্তর আপনি দেবেন না। আপনি এখন পর্যন্ত কিশোরগঞ্জে কখনো জনপ্রতিনিধি হন নাই আমার জানা মতে। আপনি কি করছেন করেন নাই এই বিষয়গুলো আসলে আমি তো এখন পর্যন্ত কি করবেন আপনি মনোনয়ন সংসদে গিয়ে কি আপনার গত 30 বছর তো জনগণ কাউকে ভোটই দিতে পারে নাই, জনপ্রতিনিধি হলো কোথা থেকে? না, আমি আমি যেটা বলতেছি যে এই 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 সব বিষয়ে আপনি আসলে এই বর্তমানে আপনার আসলে তেমন দৃশ্যমান সরাসরি জনগণের জন্য কাজগুলো আমাদের চোখে আসে না। আপনি যদি সংসদে যান, তারপর সংসদে নির্বাচিত হওয়ার পরে যদি আপনি জনগণের জন্য করেন, তখন আমি সাক্ষী দিতে পারবো। এই মুহূর্তে আমি আসলে এই প্রশ্নের উত্তর দিতে পারতেছি না। তাহলে আমাকে যে জনগণ পছন্দ করে ভালোবাসে সেটাও আপনি দেখতে পান না বোধহয়। না, অবশ্যই কেন দেখবো না? আপনার যে কমেন্ট আসছে, আপনার পক্ষে আসছে, আপনার বিপক্ষে আসছে, নিয়মিত আপনার বক্তব্য আমরা আসলে আমাদের আপনাকে যদি দায়িত্ব দিতাম যে বিএনপি থেকে কিশোরগঞ্জে কাকে মনোনয়ন দিবেন, আপনি কাকে দিতেন? না, এত এত জটিল মাথা আমার নেই এই মুহূর্তে, আমি পারবো না এই উত্তর দিতে, কারণ এটা বিএনপির এখতিয়ার। আমাকে দায়িত্ব আপনি দিবে কেন? এতগুলি প্রশ্ন করলেন, আমি সবগুলি প্রশ্নের উত্তর দিলাম, আর আমার একটা প্রশ্নের উত্তর জটিল মনে করে আপনি উত্তর দিলেন না। ধন্যবাদ। আমি তো বিএনপি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারলেন না, আর এতগুলি কঠিন প্রশ্ন যেগুলি নাকি আমার বিরুদ্ধে কথাগুলি যেতে পারে সেগুলি আপনি করলেন, আমি উত্তর দিলাম, আর একটা প্রশ্নের জবাব আপনি দিতে পারলেন না। না, একদমই আমার এমন ইচ্ছে ছিল না যে আপনার বিপক্ষে যাবে পক্ষে যাবে। আমি একদমই নিরপেক্ষ, যেগুলো জানার জন্যই বলেছি। আমি কিছুদিন আগে আমাদের সংবাদ কর্মীদেরকে একটা সাংবাদিকদের সামনে আমাদের বলেছিলাম যে আমরা এখন রাজনীতিতে বেশিরভাগ মূর্খ লোকই দেখতে পাই, কারণ এখন আর কেউ লেখাপড়া করে না। আমি নিজেও মূর্খ হয়ে গেছি, কারণ 8 ঘন্টা লেখাপড়া করতাম, এখন আধা ঘন্টা পড়তে পারি না। সুতরাং আমি নিজে মূর্খ হয়ে গেছি। এই কথাটাকে আমাদের ওই সাংবাদিক নিয়ে শুধু ওইটুকু দিল, সমস্ত রাজনীতিবিদরা মূর্খ। কিন্তু আমি যে আমাকে মূর্খ বলেছি লেখাপড়া করতে পারি না এই কারণে, ওই কথাটুকু বলে নাই। ভাগ্য ভালো আপনি আমাকে লাইভ করেছেন, যারা শুনবে সবটাই শুনবে, ওই অর্ধেক অংশটুকু দেওয়ার সুযোগ থাকবে না। ধন্যবাদ। তারপরও আপনাদের ওই মেকানিক্যাল সিস্টেমে কোনটা কাটবেন, কোনটা রাখবেন, কোনটা ধরবেন, কোনটা ছাড়বেন, এটা আপনাদের বিবেচ্য বিষয়। না, তারপরে অনেক সময় দেখা যায় যে আপনার 10-15 মিনিটের আপনার একটা বক্তব্য জনগণ এতক্ষণ ধৈর্য সহকারে শুনবে না, যেটা মূল পয়েন্ট। হ্যাঁ, এই পয়েন্টটা দেওয়ার চেষ্টা করে, আসলে অবশ্যই সমাজের জন্য ভালো হবে এমন কিছুই সাংবাদিকরা দেয়। তবে যারা অসাধু কিছু কাজ করতে চায় তাদের কথাই নাই বলি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে কি আপনি কি বলবেন না সত্য এবং মিথ্যা এই দুইটা শব্দ? আপনি কি বলবেন না জার্নালিজম, ইয়েলো জার্নালিজম দুইটা শব্দ, এটা বলবেন না? না, তা অবশ্যই, কেন না? সত্য অবশ্যই বলবো, সত্য সবসময় বলি, আর এখনো বলছি। মিথ্যাকেও বলবেন, জার্নালিজমকে বলবেন, ইয়েলো জার্নালিজমকে বলবেন। আপনার অভিযোগ গুলো আমরা আপ্রাণ চেষ্টা করব যে প্রত্যেকটা অভিযোগকে আসলে জনগণের সামনে নিয়ে আসার জন্য। আসলে এটা বাস্তবে আসলে ঘটছেটা কি কিশোরগঞ্জ 1 আসনে, আসলে কে শরীফুল আলম কিশোরগঞ্জের 1 আসনের মানুষের আসলে উদ্দেশ্যটা কি, জনগণের পক্ষে না বিপক্ষে, সব বিষয় নিয়ে আমরা মাঠে কাজ করছি, আরো করব। আপনারা যদি আমাদেরকে কোন রকম বাধা বিপত্তি জায়গায় না ফেলেন, আমরা অবশ্যই করব ইনশাল্লাহ। ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা। আপনারা জনগণের কল্যাণের সাংবাদিকতা করেন, আপনাদেরকে আমরা সালাম জানাবো, সহযোগিতা করব, আপনাদেরকে ধন্য বলবো, এ কারণে যে জনকল্যাণে আপনারা কাজ করছেন। আমি তো প্রথমে বলেছি যে আপনারা একটা বিশাল স্তম্ভ জনতার পক্ষে কাজ করার।
ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় দর্শক, আপনি আপনি ভালো আপনি থাকেন। আপনি আমাকে অনেকগুলি প্রশ্ন করেছেন, জবাব দিয়েছি। তো যদি কোনো ভুল ত্রুটি আমাদের জনগণের সামনে ধরা পড়ে নিশ্চয়ই আমাকে বলবেন, আমি সেগুলি ঠিক করে নেব। হ্যাঁ, আপনিও ভালো থাকেন। ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখতেন ছিলেন রাজাউল খান চুন্নু, যিনি কিশোরগঞ্জ ১ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী এবং দীর্ঘ সময় ধরে তিনি রাজনীতির মাঠে সক্রিয় ছিলেন এবং আছেন, ভবিষ্যতেও থাকবেন এমন প্রত্যাশা নিয়ে জনগণের ভালোবাসায় সিক্ত হতে চান, জনগণের জন্য উন্নয়নমূলক কাজ করতে চান। আবার এই কিশোরগঞ্জ ১ আসনের নানা রকম অনিয়ম দুর্নীতির বিষয় নিয়ে অভিযোগও করেছেন, আমরা শুনেছি, আপনারাও শুনেছেন। ভবিষ্যতে এইসব বিষয় নিয়ে আমরা আসলে খতিয়ে দেখবো আসলে সত্যটা কি, কে চাচ্ছে কে চাচ্ছে না কিশোরগঞ্জ ১ আসনে বা কিশোরগঞ্জবাসীর উন্নয়ন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।